রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না। নিয়ে বলছি স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে। একটা নাটক লাগছে, সাজানো লাগছে। একটা 4 বছরের প্রজেক্ট ছিল, একটা 3 বছরের একটা প্রজেক্ট ছিল যে তুমি আসবে বলেতে আমি ওর সৎমা করেছিলাম। সেটা ওই জোয়ারের সময় কোনো শিল্পীকে কেউ শুটিং করতে দিতে যেত না, এবং ওই ডিরেক্টরের কোনো ক্ষমতা নেই। তো আমরা কেউই জলে নামিনি, মানে আমি, অম্বরীশদা, রাজন্যা, ভাস্করদা, সমাধি, পায়েল, আমরা যারা ছিলাম আমাদের কারোর জলে নামা ছিল না। জনপ্রিয় এই অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে একের পর এক তথ্য সামনে আসতেছে। রাহুল নাকি শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যায়নি, যেটা সবাই বলতেছে। তাছাড়াও সবাই বলতেছে অভিনেত্রী শ্রেতা যখন জলে ডুবে যায়, সে যদি বাঁচতে পারে তাহলে কেন রাহুল একটা ছেলে হয়ে বাঁচতে পারলো না? কেন রাহুলকে 1 ঘন্টা পর জল থেকে তোলা হলো? এর সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও রাহুলকে নিয়ে বর্তমান গোটা টলিপাড়ার কি অবস্থা, কার কার নামে রাহুলের স্ত্রী এফআইআর করেছে, তাছাড়াও রাহুলের মৃত্যুর অনেক চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই। হয়েছে এখানে যিনি নাম নিয়ে বলছি স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে। খাতায় কলমের নিয়মাবলী বা কোথায় লেখা ছিল? বলছে প্রডিউসারের যে আমাদের কাছে তো নিয়ম বিধি আগেও ছিল, কিন্তু আমি কোনোদিন খাতায় কলমে কোনো নিয়ম এই সব কিছু দেখিনি। আর এইটা না মানে কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে সব কিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য প্রাণ, একটা প্রাণ চলে যায়। এবং সেই প্রাণটা চলে যাবার পর তাকে ঘিরে যেই রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি। আমি আজকে এসছি একটু বুঝতে, কারণ আমি বহুদিন বাদে টেকনিশিয়ানসে পা রাখলাম। আমাকে একটু আলাদা করে রাখা হয়। তো আমাদের এই যে টনকটা নড়ে, মানে আজকে রাহুলের ঘটনাটা ঘটলো, এর আগে আমরা দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী, শুধু এই ইন্ডাস্ট্রি কেন, অন্য মানে তামিল ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতেই সুইসাইড করে। সুতরাং যেইটা আমরা আটকাতে পারবো, দেখো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট বলেই অ্যাক্সিডেন্ট। এবার আমি ঘটনাস্থলে আমি ছিলাম না, সবার অনেক রকমের কথাবার্তা শুনেছি, কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা কেউ নিজেকে আড়াল করার জন্য বলছে, কি অন্যকে দায়ী করার জন্য বলছে, কি পার্সোনাল ভেন্ডেটার জন্য বলছে, কে রাহুলের জন্য বলছে, আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্য বলছে, কে অন্য একজন মোলেস্টার, সে লীনা গাঙ্গুলিরই আত্মীয়র শুনেছি, তার এতে বলছে। এটা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এজেন্ডা আছে। আর কারা ভালো সাজছে ক্যামেরার সামনে, আমরাই সব দেখছি, আমাদের জন্যই সব কিছু ঠিকঠাক হচ্ছে, কারা কিসের জন্য করছে, কারা ভালো সাজার, মানে কে যে মুখোশ পরে রয়েছে আর কে যে তার সত্যিকারের মুখটা দেখাচ্ছে, এটা খুব মুশকিল। আমি একটা ফেসবুক পোস্টও করেছি যে রিল আর রিয়েলের মাঝে গ্যাপটা যখন খুব ব্লার হয়ে যায় না, ডিস্টিংশনটা যখন খুব ব্লার হয়ে যায়, তখন বোঝা যায় না যে নো মেকআপ লুকে আমি এলাম, আমি তো লিপস্টিক পরে এসেছি। প্রশ্ন হতেই পারে, আপনার শোক হচ্ছে না, আপনি লিপস্টিক পরে এসেছেন, মানুষ বলতেই পারে। সুতরাং আমি আজকে জানি যে ক্যামেরার সামনে থাকবো, আমি একজন অভিনেতা, আমি নিজেকে প্রেজেন্টেবল দেখাবো, সেই জন্য আমি এইভাবে এসেছি।
এবার কে যে ক্যামেরার সামনে ওই দুঃখী দুঃখী মুখ আমি জানি না, পুরোটা আমার কাছে ভীষণ একটা নাটক লাগছে, সাজানো লাগছে। কোনো সুবিধা হবে আমি জানি না, দেখো আমি তো বহু দীর্ঘদিন ধরে কর্মবিরতিতেই রয়েছি, বিরতিতে রাখা হয়েছে আমাকে, সুতরাং কর্মবিরতিতে কি সুবিধা হবে? আমার কনসার্ন হচ্ছে যারা দিন আনে দিন খায়, আমরা সবাই তাই পার ডে বা এই, কিন্তু যারা একদম ধরো লাইট বয়েজ, স্পট বয়েজ, যাদের কাছে এই দিনের 800 টাকা, 600 টাকা, 1000 টাকাটা, 1500 টাকাটা ম্যাটার করে, আর্টিস্টরা বেশ তার থেকে তো অনেক বেশি টাকা পায়। আর্টিস্টরা সেইটাকে একটা এই বিরতিটা ঘরে বসে আরামে কাটাতে পারে, কিন্তু যারা টেকনিশিয়ান, যারা ওই টাকাটায় তাদের সংসারটা চলে, তাদের পক্ষে কিন্তু মুশকিল। তো একটা মিছিল, একটা মোমবাতি মিছিল, একটা স্ট্রাইক, আমি জানি না, বিশ্বাস করো এই ঘটনার তো সম্মুখীন আগে এরকম ভাবে হয়নি, কিন্তু এটা যখন হয়েছে তখন এটা একটা ওই পজ বাটনটা দিয়ে আবার যদি সত্যিকারে রিস্টার্ট করা যায়। কিন্তু আমার এখানে আরো অনেক কিছু বলার রয়েছে। এখানে যিনি নাম নিয়ে বলছি, স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে, তারা যখন পারে যাকে পারে ব্যান করে সাসপেন্ড করে দেয়, এবং তাদের ভয়ে যারা হয়তো সোচ্চার হয় আবার তারাই বলে না না আমরা ভুল করেছি, লিখিত চিঠি দেয় বা ইত্যাদি হয়। ভাবতে হবে আমাদের গোড়ায় গলদ, আমাদের গলদটা না রুটে আছে। একটা ঘটনা, একটা স্ট্রাইক, একটা মিছিল, কিছু স্লোগান, কিছু এতে হবে না, আগে রুটটাকে চিনতে হবে। আজকে যদি একজন আমার মতো একজন মানে অভিজ্ঞ, আমি এত বছর কাজ করেছি, আমার যদি একবার আমি সেই বোমা বিস্ফোরণ ঘটালাম ক্যামেরার সামনে সুশান্ত সিং এর মৃত্যুর পরে, তখন আমাকে কি বলা হয়েছিল? খামতি আছে বলে। আজকে তারাই কিন্তু ক্যামেরার সামনে অনেকে জানে ঠিক কি কি বললে সবাই সাধুবাদ জানাবে, তারাই বলছে রাহুল বেঁচে থাকতে তাকে কোথায় কাজ দেওয়া হয়েছিল। তাহলে ন্যারেটিভটা ঠিক করুন, আপনি কি বলতে চাইছেন সেই ন্যারেটিভটা ঠিক করুন। এই ইন্ডাস্ট্রির অনেক প্রোজ, অনেক কনস আছে, এটা এত সরলীকরণ বিষয়। ঘটনার দিন তো তুমিও ছিলে, মানে তুমি বিষয়টা বুঝতে পারো না? না, ঘটনার সময় মানে যখন ঘটনাটা ঘটে তখন আমরা ছিলাম না। আমাদের বাকি যে আর্টিস্টরা ছিল তাদের ব্যাকআপ হয়ে যায় 3টের সময়। এবার দুটো গাড়ি ছাড়ে, একটা সাউথে একটা নর্থে। নর্থের যারা আমরা ছিলাম, আমি, অম্বরীশ দা, রাজন্যা, আমরা একটা গাড়িতে উঠি, আর সাউথে যারা ছিল তারা অন্য গাড়িতে উঠে। এবার আমাদের ব্যাকআপ হচ্ছে 3টের সময়। তো যা হয়, ব্যাকআপ তো শুধু না, র্যাপ আপ হয়ে গেছিল। তাহলে কলকাতায় যখন ফিরতে হবে, দেরি করে লাভ নেই, দিনের আলো থাকতে থাকতে যতটা এগিয়ে যাওয়া যায়। আমরাও বেরিয়ে পড়েছিলাম। 3টে প্যাকআপ হয়েছে, আমরা হোটেলটা একদম পাশেই ছিল, এসছি, লাঞ্চ করেছি, বেরিয়ে গেছি। এবার আমরা যখন অনেকটা দূরে, প্রায় কোলাঘাট ঢুকবো এরম, তখন প্রথম খবরটা পাই। তখন প্রথম খবরটা পেয়েছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শ্বেতা রিকভার করেছে, কিন্তু রাহুলের কন্ডিশন তো ক্রিটিক্যাল। এখন কি হয়েছে? যা হয় গাড়িতে সবাই তো তখন বলেছিল যে ওই সমুদ্রে ওরা জল কেটে জল চলে গেছে, সমুদ্রের জল, তো রাহুলের কন্ডিশনটা ক্রিটিক্যাল। তো আমরা তখনও যা হয় যে তার একটু আগে আমরা একসাথে পাঠ করেছি, তো জানি যে কোনো কারণে হয়তো পড়ে গিয়ে জল টল খেয়ে ফেলেছে, পাম্প টাম্প করলে জল বেরিয়ে যাবে, সেরকম হয়তো কিছু না, মানে সেটা ভাবতেই পারি না, আমরা বিশ্বাসই করতে পারি যে এত বড় কিছু হতে পারে। তারপর যখন আমরা আরো খানিকটা দূরে চলেছি, তখন তো খবরটা শুনলাম যে আর সার্ভাইভ করা যায়নি। সেইটা তো তখন মানার মতো অবস্থা ছিল, মানে আমরা বিশ্বাসই করতে পারছি না যে এইটুকু সময়ের মধ্যে এত বড় দুর্ঘটনা কি করে ঘটে যায়। আচ্ছা, যেহেতু নানা রকম মত, তুমি যেহেতু শুটিং এর একটা অংশ হিসেবে ছিলে, জলে নামার বিষয়টা আমাকে একটু জানতে চাই। মানে জলে নামার বিষয়টা কি ছিল তোমাদের, মানে এটা কি জানতে? না, জানতে বলতে আমাদের তো সেরকম কিছু ছিল না যে জলে নামার বিষয়টা। ওদের কতটা কি ছিল সেই মুহূর্তে তো আমরা স্পটে ছিলাম না, ফলে আমরা জানি না যে জলে নামার বিষয় আদৌ ছিল কিনা বা কি। কিন্তু আমরা কেউই জলে নামিনি, মানে আমি, অম্বরীশ দা, রাজন্যা, ভাস্কর দা, সমাধি, পায়েল, আমরা যারা ছিলাম আমাদের কারোর জলে নামা ছিল না। ওদের কতটা কি ছিল সেটা যে বা যারা সেই মুহূর্তে শুটিং এ ছিলেন ওই স্পটে, তারাই বলতে পারবেন যে আদতে কতটা কি ছিল না ছিল। তার বিষয়ে তো আমরা কিছু জানি না, সেই মুহূর্তে থাকলে জানতে পারতাম, কিন্তু সেটার বিষয়টা আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়। সেটাই তো জানার জন্য এত কিছু করা হচ্ছে, যে আদৌ কি হয়েছিল, কি হয়েছে না হয়েছে, যতক্ষণ না জানা যাচ্ছে সত্যিটা,
ততক্ষণ তোমরাও যতটা জানো বাকিরাও ততটা জানে। আমরা শুটিং এ হয়তো ছিলাম, কিন্তু সেই মুহূর্তটাই ছিলাম না বলে ওই মুহূর্তে ঠিক কি হয়েছিল তার কোনো সদুত্তর তো দিতে পারছি না। আচ্ছা দাদা, তুমি তো এতদিন কাজ করছো, তোমার কাছে একটা প্রশ্ন যেটা আমরা নিজেরাও দেখে থাকি, যে কাজ যে শুটিং না শেষ হলে যেটা হয় কিনা গুপি শুটিং বলি আমরা, করে নে শর্ট করে নে, যে বিষয়টা এসছে, কি মনে হয় যে এই যে আজকে যে গুপি শুটিং এর জন্য যে আজকে বিভিন্ন রকম দুর্ঘটনা বা যাই হয়ে থাকুক না কেন চোখের সামনে সেই বিষয়গুলো, নিজে এরকম পরিস্থিতিতে পড়েছে কোনো দিন? না, আমি এরকম কাজ আগে কখনো তো করিনি, আর ভবিষ্যতেও কখনো সেরকম সুযোগ আসবে কিনা আমি জানি না, কারণ এরকম কোনো কাজ তো আমি করি না। আমরা যা মেগা বা ছবি বা সিরিজ যাই করেছি তাতে তো গুপি কাজ করার মতো কোনো কাজ করিনি। আর এখানে কি হয়েছিল না ছিল তাও আমরা জানি না, কিন্তু যতটুকু জানি সেরকম কিছু তো কাজ হয়নি, মানে সেরকম কিছু তো ছিল না। এবার তারপরে আদৌ কিছু ছিল কিনা সেই অত ডিটেল তো আমাদের কাছে থাকে না, সেটা যারা অন্যান্য বিষয়গুলো দেখেন তারাই বলতে পারবেন। তো এইটার বিষয় যে এটা আদৌ গুপি শুটিং বা কি বা কোন সেন্স এটাকে বলা হচ্ছে সেটা আমার জানা নেই, ফলে এটা আমি বলতে পারবো না যে এটা আদৌ এরকম কোনো কাজ হচ্ছিল কিনা। কিন্তু আমরা যতক্ষণ ছিলাম সেরকম তো কিছু জানতাম না যে এরকম কিছু হচ্ছে বা হচ্ছে। আচ্ছা দাদা, রাহুলের সাথে কাজ করা, তোমার তোমার অভিজ্ঞতা কি, তোমার কিরকম লাভ? ওর সাথে আমার আলাপটা 15 দিনের। আমি এই ভোলে বাবাটা করতে এসেছি মার্চ মাসের 10 তারিখে। এটা একটা রিপ্লেস ক্যারেক্টার, আগে অন্য একজন অভিনেতা করতেন, যে কোনো কারণেই হোক তার সাথে ব্যাপারটা ম্যাচিওর করেনি, আলটিমেটলি সে আর এই চরিত্রটা করছে না, তো সেই জায়গায় আমি রিপ্লেস হয়ে আসি। 10 তারিখ আমি এসেছি, আর 27 তারিখ আমাদের আউটডোর ছিল, মানে মাঝখানে 17টা দিন। এই 17 দিনের আলাপ পুরো ইউনিটের সাথে, এই হাউসের সাথে, ইভেন দু একজন অভিনেতা ছাড়া বাকি অভিনেতাদের সাথেও আমার এই কাজটা করতে এসেই প্রথম আলাপ। রাহুলের সাথে যেহেতু আমি এক মেকআপ রুমে তো আমরা ছিলাম না, রাহুল আর অমরিশদা একটা মেকআপ রুমে, আমি আর ভাস্করদা একটা মেকআপ রুমে থাকতাম, ফলে আমাদের দেখা হতো ফ্লোরে এই 17 দিন ধরে ওই হাই হ্যালো গুড মর্নিং, আমরা সিন নিয়ে কোনো হয়তো ডিসকাশন চলছে বা কথা বলছি সেটাই, তার বাইরে খুব একটা কথা হতো না। কিন্তু এই আউটডোরে গিয়ে এই প্রথম বন্ধুত্বটা দুদিন হয়েছিল। যা হয় যেখানে শুটিং হয়ে গেল আমরা তারপর বাড়ি চলে গেলাম, কিন্তু আউটডোরে গিয়ে তো তা হয় না। এই প্যাক আপ হওয়ার পর আমরা হোটেলে এলাম, হোটেলে আসার পরে আমাদের একসাথে বসা হলো, খানিক আড্ডা হলো, তারপর আবার যে যার ঘরে ঘুমিয়ে হলো। তো এই যে আড্ডা সেশনটা এই 2 দিনের ছিল, মানে রাহুলের সাথে আমার বন্ধুত্বটা বলতে গেলে পরিচয়টা 17-18 দিনের, কিন্তু বন্ধুত্বটা এই 2 দিনের। কিন্তু এই 2 দিনে ওর সাথে যে বন্ধুত্বটা হয়েছিল মনে হচ্ছিল এটা 2 দিনের বোধহয় নয়, কারণ ও এত আন্তরিক, মানুষ ভালোবাসে, কথা বলতে ভালোবাসার, ওর সাথে আড্ডা মারা কথা বলাতে না ভীষণ রিচ ইয়ে হয়, মানে খুব সমৃদ্ধ হওয়া যায়। ঠিক 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 ঠিক। তো সেইটা আমাদের 2 দিন খুব হয়েছিল, কিন্তু সেটা যে এত ক্ষণিকের হবে সেটা তো বুঝতে পারিনি। তাই মানে ওইটা খুব মিস করছি যে কি হয়ে গেল, মানে এত বড় দুর্ঘটনা হবে এ তো কল্পনাতীত, মানে আমরা কেউ ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হয়ে যেতে পারে। তো সেটার জন্যই এত কিছু যে কেন হলো, কিভাবে হলো, বা এরকম যাতে ভবিষ্যতে কারোর সাথে কখনো না হয় সেই জন্যই আজকে আসা বা ওর জন্য। কিন্তু এর বাইরে আর বলার মতো আমার কোনো ভাষা নেই, মানে তার কাছে গিয়ে কাকে কি বলবো, মানে কাকিমার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার। প্রথম কথা আমি খুব অল্প দিন চিনি, কিন্তু তাও যদি হয় তাহলেও আমার কাউকে বলার সেই জায়গাটা নেই যে আমরা তো ফিরে এলাম কিন্তু ও তো ফিরে আসতে পারলো না। সেটা সেটা কোথাও গিয়ে বারবার ওইটা মনের মধ্যে খুব কষ্ট দিচ্ছে যে কি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চোট পেয়েছে, সেটা একরকম, কিন্তু মানুষটাই নেই, এটা ভাবতেই পারছি না। দাদা শেষ প্রশ্ন তোমার কাছে, এই হাউস থেকেই আবার সিজন 3 স্টার্ট করে দিয়েছে এবং ঘটনা সূত্রে এখন জানা যাচ্ছে যে 2 দিনের মধ্যেই সিরিয়ালটা অফ করে দিচ্ছে, এটা নিয়ে তুমি কি বলবে? এটা তো হাউসের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা কদিন সিরিয়াল চালাবেন বা আবার সিজন 3 করছেন বা যাই করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানে আমি এই মুহূর্তে যে মেন্টাল স্টেটে আছি তাতে তো আমার পক্ষে তো আর আমি এই মানে এই সিরিয়ালটাতে একটা চরিত্র করতাম, কিন্তু সেটা এক্ষুনি এই মুহূর্তে করা তো আর সম্ভব না, কারণ ওখানে আমি গিয়ে দাঁড়াতেই পারবো না। বারবার করে তো সেই সবটা আবার মনে করছে, সেই জায়গা থেকে আমার পক্ষে তার করা সম্ভব হয়নি। না না, দর্শকদের দিক থেকে যেটা আছে যে উনি আবার সিজন 3 স্টার্ট করে দিলেন এই ঘটনার পরে, হ্যাঁ, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? সেটা তো মানে আমরা বুঝতে পারবো না, এটা ওদের। যেমন আমি যেটা শুনলাম বা লেখাই বিভিন্ন জায়গায় আসছি যে একটা কন্ট্রাক্ট থাকে, একটা সিরিয়াল শেষ করবো বললেই তো সঙ্গে সঙ্গে করা যায় না, তার কিছু প্রসেস আছে। তো কি কোন কারণে ওনারা আবার করলেন বা কি করছেন সেটা আমি জানি না। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই ঘটনাটা আমাকে এতটা কষ্ট দিয়েছে যে এক্ষুনি এসব নিয়ে মানে আমি তো আর কিছু ভেবে উঠতে পারছি না। ওনারা কি করছেন সেটা তো সম্পূর্ণ টেকনিক্যাল জায়গা থেকে, সেটা আমি বলতে পারবো না। ঠিক ঠিক ঠিক। মানবিকতার জায়গা থেকে আমি এটা বলতে পারি যে সেই
মনের জোর আমার নেই। অনেক নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, কথাটা একেবারেই ভুল। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যতদিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি, ততদিন অবধি আমার মনে হয় আমাদের সত্যি কারোর কাজ করা উচিত। এটা কি আদৌ কোনো পথ? কারণ 8 দিন পেরিয়ে গেছে, এখন আমরা সঠিক কারণ জানতে পারিনি রাহুলদার মৃত্যু। ওই কারণের জন্যই তো যারা সিনিয়র্সরা আছেন, যারা হাসপাতালের মাথায় মিটিং করছেন, একটা কোনো সুবিচার তো দেখে নিতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমরা কীভাবে কাজে জয়েন। আরো একটা বিষয় এখন আমরা জানতে পারছি, আউটডোর শুটে নিরাপত্তা নিয়ে একটা ইস্যু থাকেই, যেটা হয়তো অনেকদিন ধরে কেউ বলেনি। তোমরা কতটা সেফ ফিল করতে এবং তোমরা কি এরকম কখনো টুকটাকগুলোর সম্মুখীন হয়েছো? আমরা প্রত্যেকেই কিছু না কিছু, প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করি। শুটিং করতেই হয়, তখন কিছু অতটা করার নেই। ভাবিনি। হ্যাঁ, আজকে বোধ হয় রাহুলদা চলে গিয়ে আমাদের ভাবাচ্ছে। সেটাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। সে দেখবে কতটা স্পিডে চালানো উচিত, রাস্তায় কতটা প্রতিকূলতা রয়েছে, সবটা দেখতে হবে। আমাদেরও দেখতে হবে, আমরা যারা যাত্রী থাকবো ট্রেনে, আমাদেরও দেখতে হবে নিজেদের নিরাপত্তা। তো আমাদের সবাইকে সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, কারোর ওপর দায় ঠেলে দিলে হবে না। যেটা আমাদের সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন? এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অবধি আমরা সত্যিটা কেন জানতে পারছি না? আর সেটা তো জানতেই পারছি না, তার উপর আরও মানে সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, চোখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 রকম বিবৃতি পাওয়া আর যাচ্ছে। সব থেকে বড় কথা, রাহুলদাকে যেটুকু চিনি বা জানি, রাহুলদা ডিরেক্টর যা বলবেন রাহুলদা সেটাই করবে। রাহুলদা যথেষ্ট সিনিয়র, আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, আর দক্ষতার দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, ডিরেক্টর যেটা বলা সেটা পাই টু পাই মেনে চলা, সেটা করেছে। আগ বাড়িয়ে কিছু করবো সেরকম মানুষ উনি ছিলেন না। আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছ থেকে, অনেক কারণ কিছু। আমি ফলোয়ার ছিলাম রাহুলদার। আর আমরা সত্যি একটা, আমি বলবো যে অভিনেতা অনেকেই থাকে, কিন্তু গুণী আর জ্ঞানী অভিনেতা, মানুষ, শিল্পী, আর তার সাথে এরকম একজন ভালো লেখক আমার মনে হয় খুব বিরল। মানে আমরা সত্যি জানি না যে আমরা কি হারিয়েছি, তবে আমরা চাই, সত্যিই চাই যে এর সুবিচার সত্যিটা হোক। সবার সামনে আসুক। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যতদিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি, ততদিন অবধি আমার মনে হয় আমাদের সত্যি কারোর কাজ করা উচিত। আচ্ছা, অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছিলেন, যে যারা এখন মুখ খুলছেন যে মুখ তো ফুটেছে, তবে তারা বলতেন যে আমরা কি তখন বলতে পেরেছি? আমরাও তো অনেক কিছু মধ্যে দিয়ে গেছি, কিন্তু বলতে পারিনি। কাজের একটা অনিশ্চয়তা, সেই যে ভয় একটা থেকে গিয়েছিল। আজকে এই বিষয়টার কারণে সবাই হয়তো সামনে আছে, যারা যারা প্রবলেম ফেস করেছেন। এই বিষয়গুলো নিয়ে কি বলতে, এই যে একটা ভয়, কাজের ভয়, এটার জন্য আজকে রাহুলদা আমাদের সকলের চোখ খুলে দিয়ে চলে গেল। মানে ডেফিনেটলি তুমি যেটা বলছো যে ভয় তো একটা থাকেই, হয়তো কারণ একটা- ইন্ডাস্ট্রিতে তো তোমরা সবাই জানো যে বেশি কথা বললে মানে একদম তাকে ব্ল্যাকলিস্টেড চেপে হয়ে দেওয়া যাওয়া হয়। হয়। তো সেই জন্য ডেফিনেটলি অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়েছে, বলা হয়নি। কিন্তু ঠিক আছে, মানে আমরা তো অতটা ফেস করিনি। আজকে যেটা রাহুলদার সঙ্গে হয়েছে, এটা সত্য তো আমরা কেউ জানি না সত্যি কি হয়েছে। আর কেন এইভাবে- জানছি না সেটা সব হ্যাঁ, থেকে মানে বড় 9 প্রশ্ন। দিন হয়ে এতদিন গেল, হয়ে গেল, এখন আমরা কেউ কিছু জানি না কেন। মনের মধ্যে অনেক প্রশ্ন, সেই নিয়ে একটা আমরা মনের মধ্যে প্রশ্নগুলোকে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছি।
তো এটা মানা যাচ্ছে না, যতক্ষণ না সেইটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিছুই বলা সম্ভব না। আর আমার কথা যদি বলো, তোমরা অনেকেই বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা তার এইরকম অকালে চলে যাওয়ার ঘটনা যেন ধোঁয়াশা, এইটার সঠিক তথ্যটা যেন কেউ দিচ্ছে না। সবার কথা একটাই, ড্রোন শট নিতে গিয়ে যদি রাহুলের মৃত্যু হয় তাহলে কেন সেই ড্রোন শট সবার সামনে আনা হচ্ছে না? সেই দিন কি হয়েছিল দীঘার তালসারিতে? এটা কি আসলেই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত কোনো ঘটনা? রাহুলের ভক্তবিন্দু থেকে শুরু করে রাহুলের ফ্যামিলি, এমনকি গোটা টলিউড ইন্ডাস্ট্রি জানতে চায় রাহুল কি কারণে মারা গিয়েছে, কি কারণে আমাদের মাঝখান থেকে চলে গেল। কেউ বলতেছে রাহুলকে চক্রান্ত করে মারা হচ্ছে, আবার কেউ বলতেছে জলে ডুবেই মারা গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, ইতিমধ্যে রাহুল যেই প্রোডাকশনে কাজ করতো সেই রাহুল যেই প্রোডাকশন হাউসে কাজ করতে গিয়ে না ফেরার দেশে গেল, সেই প্রোডাকশন ব্যান করে দিয়েছে সমস্ত আর্টিস্ট। সেই প্রোডাকশনে কাজ করবে না যতদিন রাহুলের মৃত্যুর রহস্য তাদেরকে না জানাবে। তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।